আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোট পড়েছে ৩০ থেকে ৪০%, জানালেন সিইসি। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড়ে সম্মতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রধানমন্ত্রীর। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন। ব্যাংক ঋণের সুদের হার বাজার ভিত্তিক করল বাংলাদেশ ব্যাংক। একদিনেই ডলারের দাম বাড়ল 7 টাকা। টাকার বড় ধরনের অবমূল্যায়ন। এবং কোন সড়কে কত গতিতে কোন যানবাহন চলবে তা ঠিক করে দিল সড়ক বিভাগ। বাস্তবায়নে রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। এর আগে সকাল 8টায় 139টি উপজেলায় ভোট গ্রহণ শুরুর পর সুনামগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও মুন্সিগঞ্জ সহ বেশ কয়েক জেলায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এ পর্যন্ত অন্তত 30 জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে 139টি উপজেলায় শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে সহিংস হয়ে ওঠে গ্রামীণ জনপদের ভোট উৎসব। সুনামগঞ্জের শাল্লায় 24 কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রার্থীর সমর্থনে টাকা বিলি করায় কেন্দ্র থেকে সহকারী প্রিজাইডিং অফিসার সহ 4 জনকে গ্রেফতার করা হয়। নরসিংদী সদর উপজেলার কাকশিয়া কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন 5 জন। মাদারীপুরের মোস্তফাপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 50টি ককটেল বিস্ফোরণ করা হয়। আহত হন 15 জন। এছাড়া বগুড়ার গাবতলীতে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে আনার অভিযোগে নির্বাচনী কর্মকর্তা সহ 2 জনকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। মুন্সিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ 5 জন আহত হন। লক্ষ্মীপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে নির্বাচনী কর্মকর্তাকে। ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন কোনো প্রার্থী। আমার কিছু এজেন্ট আসছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এখানে একটু আপনার সামথিং ইজ রং। এখানকার যে রিটার্নিং অফিসার আছে দায়িত্বপ্রাপ্ত, সে মনে হয় যে পক্ষপাতিত্ব করে। গাছপালা, আমাদের বনভূমি বা গাছপালার সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এর জন্য উত্তাপ বেড়ে যাচ্ছে। আমরা গ্রিন করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালাবো। এবার 139টি উপজেলার মধ্যে 22টিতে ইভিএমে এবং 117টিতে ব্যালটে ভোট হয়েছে। বেশিরভাগ উপজেলায় নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পরিবেশ একদম সুষ্ঠু আছে, খুব ভালো লাগছে ভোট দিতে। নীরব সুষ্ঠু নির্বাচন। ভোট দিছি তো ভালো, খুব সুন্দর হয়েছে ভোট। সুষ্ঠুভাবে ভোট হয়েছে, খুবই ভালো লাগছে আমাদের কাছে। প্রথম ধাপে 3টি পদে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে পার্বত্য জেলা বান্দরবানের 3 উপজেলায় ভোট গ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। কিছু ঘটনা ছাড়া প্রথম দফার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার গাজী হাবিবুল আওয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোট পড়েছে 30 থেকে 40% পর্যন্ত। বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটের হার কম হতে পারে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে দিনব্যাপী সারা দেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসনকে দেয়া হয় তাৎক্ষণিক নির্দেশনা। দুপুরে ইসি সচিব জাহাঙ্গীর আলম পরিস্থিতি তুলে ধরে নির্বাচন নিয়ে সন্তোষ জানান।
পরে ভোট শেষে সংক্ষিপ্ত ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কোনো হতাহতের ঘটনা না ঘটায় সন্তোষ জানান তিনিও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছেন। আর টোটাল 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটার উপস্থিতি নিয়েও কথা বলেন সিইসি। বলেন ভোটের হার নয়, সুষ্ঠু ভোট আয়োজনই মুখ্য বিষয় কমিশনের কাছে। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। সবশেষ 2019 সালে উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল 41%। 2014 সালে এই হার 61 ও 2009 সালে ছিল 67% বেশি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি 20 লাখ ডলার পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, এ তথ্য জানিয়েছে বাংলাদেশে আসা IMF প্রতিনিধি দল। সন্ধ্যার সংবাদ সম্মেলনে তারা বলেন আগামী মাসে তাদের বোর্ড সভায় কিস্তির বিষয়টি চূড়ান্ত অনুমোদন হতে পারে। আরও জানাচ্ছেন মাহমুদুর রহমান। বাংলাদেশ সফরের শেষ দিনে IMF প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে বৈঠক করেন অর্থ প্রতিমন্ত্রীর সাথে। তুলে ধরেন বাংলাদেশের ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের দেওয়া বিভিন্ন শর্তের পর্যবেক্ষণ। বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সমস্যা হবে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিনিধি দল। জানালেন রিজার্ভ আর রাজস্ব আদায়ের শর্ত পূরণ না হলেও অন্যান্য শর্তের অগ্রগতিতে সন্তুষ্ট তারা। IMF মিশনটি মনে করছে নানা পদক্ষেপের কারণে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নেমে আসবে, আর চলতি বছর GDP প্রবৃদ্ধি হতে পারে 5.4%। They actually reach their target range of 5 to 6%, and we hope that some of that effect will trickle down through global prices, through imports to the Bangladesh economy. That's why we are optimistic in projecting that inflation will come down to 7%. গেল বছর বাংলাদেশের জন্য 7 কিস্তিতে 3 বছরের জন্য 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব IMF অনুমোদন করে, যার প্রথম এবং দ্বিতীয় কিস্তি এরই মধ্যে পেয়েছে দেশটি। এখন অপেক্ষা তৃতীয় কিস্তির। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন এতে আমদানিতে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন সহসাই টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের প্রথম পর্বে কয়েকজন সদস্যের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সর্বসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজটবিহীন হয়েছে এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে। মধ্যপ্রাচ্য নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান ওই দেশগুলোর ঘটনা প্রবাহের উপর নজর রেখে সরকারের বিভিন্ন শাখায় প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিসিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করা হবে, ফলে এই সমস্যা হতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো পণ্যের সরবরাহ সংকট দেখা দিলে স্বল্প সুদ সহ বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে যে কোনো পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং তার জন্য যথাযথভাবে যে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি। দরিদ্র তাদের জন্য আরো কম মূল্যে চাল কিনতে পারে সে ব্যবস্থাও করেছি। আর যারা একেবারে হতদরিদ্র তাদের আমরা বিনামূল্যে তাদেরকে আমরা চাল দিচ্ছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। পরে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে দেশে ইসলামের নামে কিছু লোক সন্ত্রাস সৃষ্টি করে মুসলমানদের বদনাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় এবছরের হজ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, ইসলামের নামে কেউ যেন অপপ্রচার করতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। এবার বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ৮৫,২৫৭ জন। এর মধ্যে ৪,৫৬২ জন সরকারি খরচে এবং ৮০,৬৯৫ জন নিজের খরচে হজ করবেন। রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ ব্যবস্থাপনা উন্নত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশবাসী ভোগান্তি ছাড়াই এখন হজ করতে পারছে। আজকে আমরা হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। ইসলামের নামে কিছু গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের প্রতিরোধের তাগিদ দেন সরকার প্রধান। জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সব সময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। আবারও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন, আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। আগামী ৯ মে থেকে ১১৭টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান ম্যারি ট্রেভেলিয়ান গণভবনের সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে। বৈঠকে ইউকে প্রতিমন্ত্রী কক্সবাজার ক্যাম্পে রোহিঙ্গাদের শিক্ষা প্রশিক্ষণ সহ কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরলে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে ক্যাম্পটি জনাকীর্ণ এবং সেখানে এসব সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। এ প্রসঙ্গে ভাষান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাজ্যকে বৃহৎ আকারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
আলোচনাকালে ব্রিটেনে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত আনতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি সই করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ অবৈধভাবে বিদেশে যাক তা কাম্য নয় এবং এ বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের আলাপকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আসেন দলের সিনিয়র নেতারা, কথা বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা, বিশেষ করে বিরোধী দল বক্তব্য রেখেছে, সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। এটা পাগলের প্রলাপ। একটা পাগল আছে না, আবাসিক প্রতিনিধি, ওই পাগলের প্রলাপ। নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটলেও কোনো ধরনের প্রাণহানি হয়নি। এই নির্বাচনে প্রথম পর্যায়ে বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালিটি নেই, প্রাণহানির কোনো ঘটনা নেই। স্থানীয় পর্যায়ের বিএনপির অনেক নেতারাও নির্বাচনে অংশ নিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপির নেতারাও অনেক ইলেকশন করছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের মতো দেশবাসী উপজেলা ভোটও বর্জন করেছে বলে দাবি করেছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রে যায়নি ভোটাররা। ভোট কেন্দ্র ছিল সরকার সমর্থকদের দখলে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মইনুল আহসানের রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালেই এই নির্বাচনকে দেশবাসীর সাথে আরেকটি প্রহসন বলে দাবি করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রচারিত কয়েকটি ভোট কেন্দ্রের ছবি দেখিয়ে তিনি বলেন, ভোট বর্জন করে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আবারও অনাস্থা জানিয়ে দিয়েছে জনগণ। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। আরো যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ, ভোটাররা কেউ যাবে না। আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। আওয়ামী সরকার মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটাই ঘোষিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভোট বঞ্চিত দেশের মানুষের উপজেলা নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? বর্তমান ক্ষমতার সরকারের দুঃশাসনের কারণে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরউল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় নেতারা ওষুধ নীতি প্রণয়ন সহ নানা ক্ষেত্রে এই বীর মুক্তিযোদ্ধার অবদান তুলে ধরেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নীতি সুদ হার বাড়িয়ে ঋণের নতুন সুদ হার বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো খাত বিবেচনায় গ্রাহক ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে সুদ হার নির্ধারণ করতে পারবে। এদিকে 7 টাকা থেকে বাড়িয়ে অস্বাভাবিক হারে বাড়ল ডলারের বিনিময় মূল্য। আনুষ্ঠানিকভাবে 110 থেকে বাড়িয়ে এখন থেকে 117 টাকায় ডলার কিনতে পারবেন ক্রেতারা। শারফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের মধ্যেই আরেক দফায় বাড়ল ডলারের বিনিময় মূল্য।
আনুষ্ঠানিকভাবে 110 টাকা থেকে 60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করা হয়েছে ডলারের রেট। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে নতুন স্ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বর মাসে অফিসিয়াল দর নির্ধারিত ছিল 110 টাকা। প্রত্যেকটা জায়গাতে আসলে মূল্য বেড়ে যাবে। তো এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ শিল্প উৎপাদন তার অনেকটাই কিন্তু কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, ক্যাপিটাল এগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। অন্য আরেক প্রজ্ঞাপনে নতুন করে নীতিশোধ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী ঋণ গ্রহণে 9.50 ভাগ থেকে 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে সর্বোচ্চ 10 এবং আমানতে 6.50% থেকে 50 ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করে 7 ভাগ নির্ধারণ হয়েছে। এ হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো, আর বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুবিধা মতো পণ্যভেদে সুদহার নির্ধারণ করার সুযোগ পাবে। যেহেতু ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে এই নীতি সুদের হার বৃদ্ধির কারণে, তো সব মিলে আমি মনে করি যে মূল্যস্ফীতির উপরে যে ঊর্ধ্বমুখী চাপ এটা আর এক দফা বেড়ে যেতে পারে। এদিকে বাংলাদেশ ব্যাংকে 1 মাসেরও বেশি সময় ধরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন করেছে গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সুদহারের নতুন পদ্ধতি ও ডলারের বিনিময় হার নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সহ অন্যান্য কর্মকর্তারা। সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশাধিকার সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন বর্জন করে গণমাধ্যম কর্মীরা। এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছে, আমরা সকলে এটা বর্জন করেছি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গোপসাগরে তেল গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে বলছে জরিপকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিজিএস। এরই মধ্যে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করেছে। সাগরের তেল গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগাতে বিনিয়োগ করতে আগ্রহী কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জ্বালানি খাত সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। রাজধানীতে দরপত্র আহ্বান পরবর্তী এক সেমিনারে এসব কথা উঠে আসে। ফজর রাবির রিপোর্ট। গভীর সমুদ্রে 15টি এবং অগভীর সমুদ্রে 9টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বাংলাদেশ। এরপর থেকে এই দরপত্রের আকর্ষণীয় দিকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরার উদ্যোগ নিচ্ছে পেট্রোবাংলা। Our model PSC are the exemptions of corporate income tax to the investors. রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে গভীর ও অগভীর সমুদ্রে দ্বিমাত্রিক জরিপকারী প্রতিষ্ঠান টিজিএস এর ভূতাত্ত্বিক এলিজাবেথ তুলে ধরেন তেল গ্যাস প্রাপ্তির সম্ভাবনা। সেমিনারে উপস্থিত ছিলেন পেট্রোনাস, এক্সন মোবিল, শেভরন, ইএনআইএসপি ইতালি, ক্রিস এনার্জি সহ 15টি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি। এতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সহায়ক পরিবেশ নিশ্চিত করছে বাংলাদেশ। বাংলাদেশের জ্বালানি চাহিদা দিন দিন বাড়ছে। তেল গ্যাস উত্তোলনে তাই সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কেবল অফশোরেই নয়, অনশোরেও তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে বাংলাদেশ। তেল গ্যাস অনুসন্ধানে সহায়ক পরিবেশ তৈরির জন্য সততা, স্বচ্ছতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি বলেন, এবারের উৎপাদন বণ্টন চুক্তি ও বিনিয়োগ ডকুমেন্ট আকর্ষণীয় করা হয়েছে। বিনিয়োগের জন্য বাংলাদেশের উপযোগিতাও তুলে ধরেন তিনি। যেহেতু আমরা বাংলাদেশকে একটি উন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাই আমাদের রয়েছে জ্বালানি ক্ষুধা, অর্থাৎ এখানে গ্যাসের বড় ও সম্ভাবনাময় বাজার আছে। বিশ্বের অন্যান্য অঞ্চলে যুদ্ধবিগ্রহ লেগে রয়েছে, কিন্তু এই অঞ্চলে বড় ধরনের কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। কাজেই বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বে অন্যতম আকর্ষণীয় স্থান। মার্চে আহ্বান করা সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 সেপ্টেম্বর। আগামী বছরের জুনের মধ্যে যাচাই বাছাই শেষ করবে পেট্রোবাংলা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবার যানবাহনের গতি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এক্সপ্রেসওয়ে কিংবা জাতীয় মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতি হবে 70 থেকে 80 কিলোমিটার, আর মোটরসাইকেলের 50 থেকে 60 কিলোমিটার। ভ্রাম্যমাণ আদালত বসে এসব নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানালেন সড়ক পরিবহন সচিব। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু গতি কমিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল।
একটি দুর্ঘটনা বহুজনের কান্না। দেশের মহাসড়ক যত উন্নত হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। এসব নিয়ন্ত্রণ করতে না পেরে এবার গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী এক্সপ্রেসওয়েতে বাস ও কারের সর্বোচ্চ গতি হবে ৮০ কিলোমিটার, ট্রাকের ৫০ আর মোটরসাইকেলের ৬০ কিলোমিটার। জাতীয় মহাসড়কেও সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে বাস ও কার চলবে, আর ৫০ কিলোমিটার গতিতে চলবে ট্রাক ও মোটরসাইকেল। আঞ্চলিক মহাসড়কে বাস কারের সর্বোচ্চ গতি হবে ৪০ কিলোমিটার, ট্রাক ও মোটরসাইকেলের গতি হবে ৩০ কিলোমিটার। এছাড়াও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সংবেদনশীল স্থাপনার পাশে যানবাহনের সর্বোচ্চ গতি হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। আশা করছি যদি সবাই এই গতি সীমা মেনে চলে তাহলে দুর্ঘটনাটা অনেক কম। আপনি দেখবেন ঢাকা চট্টগ্রাম রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট খুব কমে গেছে। কারণ হচ্ছে কি, এই রাস্তা কিন্তু ভালো, স্পিড তুলতে পারে না। যদি গতিসীমা না মানে তার জন্য ওখানে স্পেসিফিক ধারা আছে, তার জন্য কি পানিশমেন্ট। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু গতি কমিয়ে দুর্ঘটনা কমানো কঠিন। নিশ্চিত করতে হবে চালক ও যানবাহনের ফিটনেস। এই যে একটা আমি বেঁধে দিচ্ছি যে ৮০-র বেশি সে গতি তুলতে পারবে না, কিন্তু সড়কটা কিন্তু আমি ১০০-র জন্য ডিজাইন করে ফেলেছি। তো এটা আসলে বিনিয়োগটাও জাস্টিফাইড হবে না, পাশাপাশি ওভার স্পিডিং এর যে আমরা একটা পরিসংখ্যান দেখি এটাও কিন্তু বাড়তে থাকবে। এই এক্সপ্রেসওয়ে তো আমরা দেখছি যে অনেক আনফিট গাড়ি চলছে। এই যে আমাদের ঝুঁকিগুলি আছে, সেই ঝুঁকিগুলি আসলে নিয়ন্ত্রণ করতে হবে। শুধু গতির উপর আসলে দোষ দিয়ে লাভ হবে না, কারণ পুরো বিশ্বই কিন্তু গতির পিছনে ছুটছে। এই কারণেই তারা এক্সপ্রেসওয়ে তৈরি করছে, বিনিয়োগটা ভারী করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, আমি চীনের যদি কথা বলি, তাদের গতিসীমা কিন্তু ১২০ এক্সপ্রেসওয়ে। জাতীয় মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেয়া ইউনিয়ন ব্যাংক পিএলসি টাঙ্গাইলের ধলাপাড়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মল হক চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, ঘাটাইল ধলাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ঘাটাইল উত্তর ধলাপাড়া বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যাংকের মাধ্যমে বীমা গ্রাহকদের ইন্স্যুরেন্স সেবা দিতে ব্যাংক অ্যাসুরেন্স চুক্তি করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সিম ব্যাংক। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসাইন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, চিফ কনসালটেন্ট আব্দুল্লাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিএফও শেখ মোহাম্মদ আরফিন কাদের, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারী উপস্থিত ছিলেন। পর্যায়ে পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের শেষ 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন এবং আফিফ হোসেন আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজের প্রথম 3 ম্যাচের একটিতেও সুযোগ পাননি ইমন আর আফিফ। 3 পরিবর্তন নিয়ে এক ভিডিও বার্তায় কারণ জানান নির্বাচক আব্দুর রাজ্জাক। আমাদের চিন্তাতেই ছিল যে অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তো লাস্ট 2টা টি-20-র জন্য ওকে আমরা
আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম আফিফ আর সাকিবের রিপ্লেসমেন্টে। শরীফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোট পড়েছে 30 থেকে 40%, জানালেন সিইসি। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড়ের সম্মতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রধানমন্ত্রীর। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন। ব্যাংক ঋণের সুদের হার বাজার ভিত্তিক করল বাংলাদেশ ব্যাংক। একদিনে ডলারের দাম বাড়ল 7 টাকা। টাকার বড় ধরনের অবমূল্যায়ন। এবং কোন সড়কে কত গতিতে কোন যানবাহন চলবে তা ঠিক করে দিল সড়ক বিভাগ। বাস্তবায়নে রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।